শুধু দর্শকবৃন্দ, আমি পঙ্কজ সরকার, পঙ্কজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এবার এসেছি আমরা ছাদ বাগানে। কি করে চন্দ্রমল্লিকার চারা তৈরি করতে হয় আজ আমরা দেখাবো। আপনারা পুঙ্খানুপুঙ্খ দেখবেন, তাহলে 100% আপনারা সফল হবেন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কি করে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়েছি, এবং সেই হিসেবে আপনারাও করবেন, দেখবেন 100% সফল হবেন। তাহলে চলুন আমরা দেখি কি করে চন্দ্রমল্লিকার চারা তৈরি করতে হয়। যে টবে আমরা চারা তৈরি করব, সেই টবটি প্রথমে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেব। তারপর নারকেলের ছিবড়ে দিয়ে টবের যে ফুঁকো রয়েছে সেই ফুঁকোগুলো আমরা বন্ধ করব, অর্থাৎ সলতের আকারে পাকিয়ে ফুঁকোর এফোর ওফোর করব। তাতে ফুঁকোগুলো যেমন বন্ধ হবে, তেমনি টবের অতিরিক্ত জল সেখান থেকে খুব সহজেই নিষ্কাশিত হতে পারবে, এবং মাঝের যে ফুঁকোটি সেখানে খোলামকুচি দিলেও চলবে। আমরা দেখছি সলতের আকারে বের করলাম, করে টবটা রেডি রাখলাম। এরপর বালি, লাল বালি, সাধারণত বাড়ি তৈরি করার কাজে যে বালি লাগে, সেই বালিগুলো প্রথমে আমরা চেলে নেব। এই চালুনিতে চেলে নেব। চেলে নিলেই অতিরিক্ত যে সমস্ত কাঁকড় থাকে সেগুলোকে আমরা আলাদা করতে পারবো খুব সহজেই। শুধু বালি পড়ে থাকলেও কাঁকড়গুলোকে আমরা আলাদা করে দিলাম। এরপরে কলের জল ছেড়ে বালিগুলো পরিষ্কার করব। এই বালিতে প্রচুর ময়লা থাকে, নদীর আবর্জনা থাকে, অনেক ফাঙ্গাসও জমে থাকে। তার ফলে চারা তৈরি করতে খুব ডিস্টার্বড হয়। আমরা পরিষ্কার করে নিচ্ছি। যত ধুলো বালি সব ধুলোগুলো পরিষ্কার হয়ে যাবে, নোংরাগুলো সব বেরিয়ে যাবে। ওটা অনেকক্ষণ করতে হবে, প্রায় 12 থেকে 15 বার এইভাবে পরিষ্কার করতে হবে, যতক্ষণ পরিষ্কার জল না পাচ্ছি। এভাবেই জল ফেলতে থাকবো, কন্টিনিউ করতে হবে 12 থেকে 15 বার। যত পরিষ্কার করা যাবে তত ভালো হবে। এই যে এভাবে পরিষ্কার করলে একটা সময় স্বচ্ছ জল দেখা যাবে, অর্থাৎ জলটা পুরো পরিষ্কার হয়ে থাকবে। তখন বুঝে নিতে হবে যে বালিটা পরিষ্কার হয়েছে। এরপরে কাজ করা যাবে, অর্থাৎ চারা বসানোর জন্য প্রস্তুত। পরিষ্কার করে নিচ্ছি আবার। জলগুলো ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এই বালি আমাদের যে টব প্রস্তুত করেছিলাম, মাঝেরটিতে খোলামকুচি দিয়েছি, আর বাকি 3টে ফুঁকোতেই রয়েছে নারকেলের ছিবড়ে। এরপরে আমরা ওই ভেজা বালিটি এর মধ্যে দিয়ে দিলাম। এই বালিটি অবশ্য আমরা এখানে তার আগে বালিটি শুকিয়ে নিয়েছি, যদিও যতটা পারা যায় শুকিয়ে নিতে হবে বালিটি। শুকিয়ে নিলে বালির অতিরিক্ত আবর্জনাও নষ্ট হয়ে যায়। আবার অনেকে এইভাবে বালি পরিষ্কার করার পরেও শুকিয়ে নেয়। শুকিয়ে নেওয়ার পরে তারপরে আবার চারা প্রস্তুত করার জন্য টবে নিয়ে আসে। তো আমি আগে শুকিয়ে নিয়েছি, তার ফলে আর শুকালাম না। এরপরে টবে আমরা বসিয়ে দিলাম, চেপে বসিয়ে দেব। যতটা পারা যায় চেপে বসাবো। আমাদের এই টব এখন চারা বসানোর জন্য প্রস্তুত। চেপে চেপে বসিয়ে দেওয়া হলো। প্রস্তুত। এবার আমরা চলে যাই মাদার গাছের দিকে। এই চন্দ্রমল্লিকা গত বছরের সব মাদার গাছ, প্রায় 17 রকমের ভ্যারাইটি আমার সংগ্রহে রয়েছে, সব পম ভ্যারাইটি।
সব মাদার গাছ, গত বছর ফুল হওয়ার পর কাটিং করে রাখা ছিল। সব মাদার গাছ। এই যে এইবার আমরা মাদার গাছ থেকে কাটিং নেব। লক্ষ্য রাখতে হবে যে সমস্ত গাছে যেগুলো শাখার মানে মাটি থেকে ডাল বেরোয় সেইগুলো হচ্ছে শাখার, সেই শাখারগুলো আমরা কাটার চেষ্টা করব। যদিও সব গাছে শাখার পাওয়া যাবে না, যায় না, তো সেগুলো আমরা ওই কচি ডাল নিয়ে নিব। যেগুলোতে শাখার আছে সেগুলো চেষ্টা করব শাখার নেওয়ার, কারণ শাখার লাগালে শাখার গাছ, শাখারের ডাল বা কাটিং সহজে মরে না, নষ্ট হয় না অর্থাৎ। তো আমরা চেষ্টা করলাম যে শাখার থেকে নিয়ে নেওয়ার। শাখার না পেলে তখন কচি ডাল থেকে আমরা নেব, কাটিং করব। এবার জলের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ যাতে পাতাগুলো সতেজ থাকে। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর সেই কাটিংগুলো নিয়ে, কাটিংগুলো কেটেছি আমরা পর্বের ঠিক নিচ থেকে, যেখান থেকে পাতা বেরোয় তার নিচ থেকে আমরা কাটবো। কারণ যেখান থেকে পর্ব সেখান থেকেই মূলত শিকড়গুলো বেরোয়। তো আমরা সেদিকটা ছেড়ে নিচ থেকে আমরা কিছুটা নিচ থেকে কাটবো। কেটেছি, এটা মনে রাখতে হবে। সবসময় পর্বের একটু নিচ থেকে কাটতে হবে। এরপর ব্লেড দিয়ে আমরা গাছের অংশটি 45 ডিগ্রি কর্নার করে কেটে নেব, তাতে শিকড় গজাতে সুবিধা হয়। এবং ব্লেড দিয়ে চেঁচে নেব, খানিকটা হালকা করে চাঁচবো যাতে কোনো রকম সেলের কোনো রকম ডিস্টার্ব না হয়। কাটিংয়ের সেলগুলোও খেয়াল রাখতে হবে আমাদের, সেই জন্য হালকা করে আমরা চেঁচে নেব। এরপর জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে, আবার ভিজিয়ে রেখে তারপরে আমরা এর মধ্যে কাটিং এড পাউডার, বাজারে পাওয়া যায়, যে কোনো কাটিং এড নিলেই হবে, অথবা গ্রোথ হরমোন বললেই হবে, সেগুলো আমরা লাগিয়ে নেব। দেখে নিচ্ছি। এবং পাশাপাশি কাটিংয়ের পরেই ব্লেড দিয়ে এইভাবে চেঁচে নেওয়ার পরেই তারপরে আমরা তাতে কাটিংয়ের পাউডার লাগিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রাখবো। আমরা দেখে নিচ্ছি আবার যে কী করে আমরা চেঁচে নিচ্ছি ব্লেড দিয়ে। ব্লেডটি নতুন ব্লেড হলে ভালো হয়। এরপরে কাটিং এড লাগিয়ে দিলাম আমরা। এরপরে চলে আসলাম যে টবটি প্রস্তুত করেছিলাম সেই টবে আমরা একটা সুতো দিয়ে আলাদা করে নিচ্ছি, না তো একটির সঙ্গে একটা মিশে যাবে, সেই জন্য আমরা আলাদা করে নিলাম। এবং সেই সঙ্গে একটি আমরা ছুঁচালো দণ্ড নেব, বাঁশের দণ্ড বা অন্য কোনো দণ্ড হলেও চলবে, যাতে খুব সহজেই গর্ত করা যায়। এবং প্রয়োজন মতো যেখানে আমরা চারাগুলো, কাটিংগুলো বসাবো সেখানে গর্ত করে নিলাম। একটু পরিমাণ মতো গর্ত করে নিতে হবে। পরিমাণ মতো দেখে নিলাম আমরা। দেখে নিয়ে এরপর আমরা ওই কাটিং এড লাগানো কাটিংগুলো একটা একটা করে বসাবো। যেভাবে আমরা গর্ত করে নিচ্ছি সেই গর্তের হিসাব মতো বসিয়ে দিয়ে চেপে দেবো বালি দিয়ে। ভেজা বালি, কোনো সমস্যা নেই। একটু দেখে নিতে হবে যাতে কোনো রকম কোনো নড়বড়ে না থাকে, একটু চেপে নিতে হবে হালকা করে, এমনভাবে চাপবো যাতে কাটিংয়ের কোনো রকম কোনো ক্ষতি না হয়।
এরপরে আমরা একটা ছায়াযুক্ত স্থানে রাখবো, যেখানে হাওয়া বাতাস অনবরত খেলে। রোদ পড়ে এরকম জায়গায় রাখলে হবে না, যেখানে ছায়া রয়েছে এবং বাতাস সবসময় যাতায়াত করে, এমন জায়গায় আমরা টবগুলোকে রেখে দেব। প্রায় 15 দিন, মিনিমাম 15 দিন রাখতেই হবে। এই 15 দিন পরে আমরা দেখছি, এবার দেখি কীরকম হয়। এবার আমরা জলের মধ্যে প্রথমে জলের মধ্যে একটু ভিজিয়ে নিলে সুবিধা হবে, তাতে শিকড়গুলো নষ্ট হবে না। আমরা এরপরে যখন শিকড়গুলো তুলব, খুব সহজে এগুলো বেরিয়ে আসবে, না হলেও শক্ত হয়ে চেপে বসে থাকে। আমরা এই যে শিকড়গুলো তুললাম, এই যে কি সুন্দর দেখতে পাচ্ছি, কি সুন্দর শিকড় বেরিয়েছে। দেখুন 15 দিন পরে আমরা এটা কাটিংগুলো থেকে কি সুন্দর শিকড় বেরিয়েছে। আমরা দেখে নিচ্ছি আবার। দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে। এই যে কি সুন্দর শিকড় গজিয়েছে, দেখুন কি সুন্দর। তো এই প্রক্রিয়া মেনে যদি আমরা করে থাকি, 100% আমরা সফল হই।